প্রিয় দর্শক, দেখছেন ৭১-এর রদেবু। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই। আমরা আজকে কথা বলছি বাংলাদেশে বিজনেস এডুকেশন নিয়ে এবং আমাদের সাথে আছেন ডক্টর নজরুল ইসলাম। ডক্টর ইসলাম, আমরা কোয়ালিটি নিয়ে কথা বলছিলাম, কোয়ালিটি নিয়ে কথা আরো বলবো, কিন্তু তার আগে আমি একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। সেটি হলো যে বাংলাদেশে সাধারণত আপনি বললেন যে 32টি পাবলিক ইউনিভার্সিটি আছে আর 58টির মতো প্রাইভেট ইউনিভার্সিটি আছে, কিন্তু প্রতি বছর আপনার এ লেভেল করে এবং এইচএসসি সমমানের পাশ করে বেরোচ্ছে হলো ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 7 লাখ। তো 7 লাখ মানুষকে কি আপনার এই কটি ইউনিভার্সিটির মধ্যে জায়গা দেওয়া সম্ভব? আপনি একটা ভালো প্রশ্ন করেছেন এবং এটা আমাদের সবারই চিন্তা করা উচিত। আমি আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স দেই যে সরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় এবং ওপেন ইউনিভার্সিটি বাদে এখানে সিট সংখ্যা হচ্ছে 65,113, 2011 সনের স্ট্যাটিস্টিক্স। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে সিট সংখ্যা 1,37,011, অর্থাৎ আমি ধরে নিলাম 2 লাখ সিট। আর জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ওপেন ইউনিভার্সিটি যারা গ্রাজুয়েট স্টাডিতে পড়ে সেটা হয়তো 50,000, অ্যারাউন্ড 2.5 লাখ। এবং এই সিটের বাইরে প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি হয়, সরকারিতে হয়। আমি ধরে নিলাম 3 লাখ সিট অ্যাভেলেবল। তো প্রতি বছর অন অ্যান অ্যাভারেজ 7 লক্ষ ইন্টারমিডিয়েট পাস করে এবং তার মধ্যে 5 লক্ষ তো পড়ালেখা করতে চায়, হায়ার স্টাডিজ। কিন্তু আমার দেশে ব্যবস্থা আছে 3 লক্ষ, ইনক্লুডিং অল মেডিকেল, বুয়েট, এভরিওয়্যার। তাহলে আরো 2 লাখ যে ছাত্র থেকে গেল, হায়ার এডুকেশনের সুযোগ থেকে বঞ্চিত হলো, কারণ সুযোগ নাই। তারা মূলত কিছু চলে যাচ্ছে স্টিল বিদেশে, যেটা আগে হতো ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আর কিছু পড়াশোনা ছেড়েই দিচ্ছে, কিছু পড়াশোনা ছেড়ে দিচ্ছে, সেলফ এমপ্লয়েড। কিন্তু তারা পড়াশোনা করতে চায়, করতে সুযোগ থাকলে তারা করতে। কিন্তু সাধারণত দেখা যায় যে যেরকম পত্রপত্রিকায় যে রিপোর্ট যেভাবে আসে, আমি পাবলিক ইউনিভার্সিটির কথা বলছি না, প্রাইভেট ইউনিভার্সিটির পারমিশন দিতে সরকারকে কিছুটা দ্বিধাগ্রস্ত দেখা যায়। মানে এটি কি কারণে? এটা আসলে অনেক কারণ থাকতে পারে। যেমন একটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা এবং সার্টিফিকেট এটা কোনো স্বল্পকালীন কোনো বিষয় না, এটা একটা লং টার্ম। একটা বিশ্ববিদ্যালয় 100 বছর, 200 বছর, 500 বছর থাকবে, 1000 বছর থাকবে। সুতরাং এটা দেখে শুনি পারমিশন দেওয়া উচিত। সম্ভবত সেই কারণেই সরকার এটা করেন। কারণ হচ্ছে যে পারমিশন দেবে এবং সেটা সার্টিফিকেট পাবে, সে ব্যাচেলর, মাস্টার সার্টিফিকেট পাবে। সেখানে এডুকেশন দেওয়ার জন্য যথোপযুক্ত নাম্বার অফ ফ্যাকাল্টি মেম্বার্স, ওয়েল ট্রেন্ড, হাইলি এডুকেটেড আছে কিনা, ল্যাব আছে কিনা, সেখানে তাদের টিচিং মেথোডোলজি কি, সাপোর্ট, অন্যান্য সাপোর্ট ফেসিলিটিস আছে কিনা, এই জিনিসগুলি দেখতে হবে। এই ফেসিলিটিস এর কথা বলছেন, আপনাদের প্রাইভেট সেক্টরে বিশেষ করে বিজনেস এডুকেশনের ক্ষেত্রে যে টিচারদের কোনো ক্রাইসিস আছে? বিকজ প্রায়ই কিন্তু শোনা যায় যে, মানে আমরা এটা সবাই জানি যে প্রাইভেট সেক্টর গ্রো করেছে সেদিন, এবং এটা আরো সম্পূর্ণ একটা পূর্ণাঙ্গ রূপ নিতে আরো বেশ অনেক সময় লাগবে। এখন টিচারদের ক্রাইসিস, টিচারদের সংখ্যা এবং তাদের কোয়ালিটি সম্পর্কে আমাদের একটু ধারণা দেন। যেমন আমাদের বিজনেস, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে বিজনেস ডিপার্টমেন্ট বা স্কুলগুলি আছে, সেখানে আমরা যেটা দেখি যে আসলে সিনিয়র প্রফেসরদের অভাব আছে এবং জুনিয়র লেকচারার অ্যাভেলেবল, এবং যে কারণে বিবিএ যে আমরা পড়াই সেটা মূলত লেকচারাররাই পড়িয়ে থাকেন এবং এখানে কোনো সমস্যা নাই, অ্যাভেলেবল। বাট এমবিএ পড়ানোর জন্য যে হাইলি এডুকেটেড উইথ পিএইচডি ডিগ্রি ফ্যাকাল্টির খুবই ক্রাইসিস। সেজন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথবা বুয়েট, এইসব বিশ্ববিদ্যালয়ে যারা হাইলি ট্রেন্ড প্রফেসর আছেন ওনাদেরকে ইনভাইট করে নিয়ে তারাও আপনার এখানে কিছুটা সময় দেন। জি, এছাড়া আমাদের কোনো পথ নাই। তবে হ্যাঁ, কোন কোন বিশ্ববিদ্যালয় ইন দ্য মিন টাইম অলরেডি ডিপার্টমেন্টে 2 জন, 3 জন, 5 জন করে প্রফেসর অলরেডি আছেন। যেমন আমার ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে 5 জন ফুল প্রফেসর আছেন বিজনেস স্কুলে, 5 জন ফুল প্রফেসর, 7 জন পিএইচডি ফ্যাকাল্টি আছে, যেটা হয়তো অনেকে জানে না। কিন্তু আমরা এই যে আমরা 40-45 জনের একটা টিম, আমরা তো মনে করি যে আমরা কনফিডেন্ট এনাফ to teach the students because we have professors, we have associate professors, highly trained professors are with us. তো সব বিশ্ববিদ্যালয়ে এই সিচুয়েশন না। আচ্ছা আচ্ছা, তো আরেকবার একটু কোয়ালিটির দিকে ফেরত আসি যে বিজনেস স্কুলে আপনারা যারা এখানে বিজনেস এডুকেশন শিক্ষা দিচ্ছেন, তারা কি, যেমন ধরেন আমি যদি ভারতের দিকে তাকাই, ভারতের কর্পোরেট ওয়ার্ল্ডে একেবারে একটা মারমার কাটকাট একটা কম্পিটিশন সবসময় থাকে। তো আপনাদের ওখান থেকে যখন ছাত্রছাত্রীরা বেরিয়ে আসছে, তাদেরকে আপনারা কর্পোরেট ওয়ার্ল্ডের জন্য কতখানি তৈরি করে দিতে পারছেন? মানে তারা কি ওই ধরনের একটা কম্পিটিশন, আমি আজকে এই একজন ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে কাজ শুরু করলাম, আমি যেতে চাই, আমি একজন সিইও হতে চাই 20 বছরের মাথায় কি 15 বছরের মাথায়, এই যে জিলটা, এটা কি তৈরি করে দিতে পারছেন?
খুব ভালো প্রশ্ন করেছেন, কারণ বর্তমান দুনিয়ায় বিজনেস এডুকেশন এবং যেগুলি মানে প্রফেশনাল এডুকেশন, প্রফেশনাল ফোকাসড এডুকেশন, তার মধ্যে বিজনেস এডুকেশন একটা। এবং আমরা এখানে এমন কোন গ্রাজুয়েট তৈরি করলে হবে না যাদের বিজনেস সম্পর্কে ওরিয়েন্টেশন নাই, বিজনেসে বাস্তব বিজনেসে কি হয় তারা জানে না। এরকম হলে তো মার্কেটে তারা তো চাকরি পাবে না। সেজন্য আমাদের কারিকুলার মধ্যে একটা প্রোগ্রাম আছে ইন্টার্নশিপ, এবং এটা কোন কোন জায়গায় 3 ক্রেডিট প্রোগ্রাম, কোন কোন জায়গায় 4 ক্রেডিট প্রোগ্রাম। তো ইন্টার্নশিপ ইজ এ পার্ট অফ দ্য কারিকুলা, এবং ইন্টার্নশিপ যখন করে তখন তাকে একটা প্রফেশনাল অ্যাটাচমেন্ট একটা কোম্পানির সাথে এটা 3 মাসের একটা প্রোগ্রাম। সেখানে সে ডাইরেক্ট সুপারভিশনে অফিসার বা সেখানের সিনিয়র এক্সিকিউটিভের আন্ডারে কাজ করে, এবং তারপর ওখান থেকে অভিজ্ঞতা নিয়ে আসে, সে একটা রিপোর্ট করে এবং সেটা প্রেজেন্ট করে। এবং তার ফলে আমরা একটা প্রফেশনাল অ্যাটাচমেন্ট এভাবে আমরা করি, আরো অনেকভাবে করি। যেমন ছাত্রদের প্রেজেন্টেশন স্কিল বাড়ানোর জন্য আমরা কিন্তু প্রেজেন্টেশন সেশন করি। সেখানে আমরা কোন কোন সময় বাইরের কর্পোরেট ওয়ার্ল্ড থেকে আমরা বিভিন্ন সাকসেসফুল যারা আছেন কর্পোরেট পার্সোনালিটিস তাদেরকে নিয়ে আসি। এছাড়াও যখন আমরা অ্যাসাইনমেন্ট বা ট্রাম প্রজেক্ট দেই, সেগুলিও কিন্তু ওই কোন একটা ফ্যাক্টরির উপরে, কোন একটা কোম্পানির উপরে একটা প্রবলেম নিয়ে তার উপর তাকে স্টাডি করতে হয়। সুতরাং এইগুলির মাধ্যমে আমরা মনে করি যে আমরা একটা অ্যাটাচমেন্ট, ছাত্রকে একটা কর্পোরেট অ্যাটাচমেন্ট দেওয়ার একটা ব্যবস্থা আমরা করছি। যথেষ্ট পরিমাণে বই বা টেক্সট বুক কি এখানে পাওয়া যায়? রেফারেন্স বুক বাংলাদেশে কি অ্যাভেলেবল? বই অসুবিধা নেই, বই পাওয়া যায়। তবে এখনকার এডুকেশনটা শুধুমাত্র বই ভিত্তিক না, বর্তমানে সারা দুনিয়ায় এটা বই ভিত্তিক না। যেমন ইন্টারনেট, ওয়েবসাইট, ইন্টারনেট থেকে অনেক আর্টিকেল ডাউনলোড করে। সব বই নর্মালি হয় কি একটা বই পাবলিশ হইতে 2 বছর সময় নেয়, অর্থাৎ ইট ইজ অটোমেটিক্যালি আউটডেটেড। এনিওয়ে, তারপর বই দরকার। আমরা যে বেসিক যে সাবজেক্টগুলি আছে, বেসিক একেবারে, সেগুলিতে ধরেন টেক্সট বুক ইত্যাদি থাকে, কিন্তু হায়ার লেভেলের কোর্সগুলিতে আমাদের অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড, কেস স্টাডি এগুলি থাকে। আপনার প্রাইভেট ইউনিভার্সিটিতে তো কোনো ছাত্র রাজনীতি নাই। ছাত্র রাজনীতি যতটুকু আছে ততটুকু নিজেদের ওয়েলফেয়ার নিয়ে আছে। তো আপনার কি মনে হয়, আপনি যেসব স্টুডেন্টদেরকে পড়ান তারা কি একেবারে ডে 1 থেকে ওই যে আমি কর্পোরেট সেক্টরে যাব ওই জিনিসই ওরা মাথায় ভাবতে থাকে? আমি এই কথা জিজ্ঞেস করছি এই কারণে যে কর্পোরেট সেক্টর থেকে নানা ধরনের ইনফরমেশন আমাদের কাছে আসে। এখন যে ইনফরমেশনটা আছে সেটি হলো যে বাংলাদেশের কর্পোরেট সেক্টরের মিড লেভেল থেকে, বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সিনিয়র মিড লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত এই জবগুলা নাকি বিদেশিদের কাছে হারিয়ে যাচ্ছে। তো হাউ কনফিডেন্ট আর ইউ টু মেক ইউর স্টুডেন্টস কেপেবল যে এই চাকরিগুলো আর অন্যদিকে চলে যাবে না? আমি তো মনে করি যে আমরা অত মানে প্রাইভেট সেক্টরটা অত বেশি দিন হয়নি বিধায় আমাদের গ্রাজুয়েট ওরকম সিনিয়র পজিশন যেতে পারে নাই। কিন্তু আমার তো মনে হয় আপনি যেটা বলছেন এটা যদি সত্য হয় যে ফরেন অফিসাররা হায়ার পজিশনগুলো দখল করে আছে, এগুলি খুব বেশি দিন দরকার হবে না আমাদের গ্রাজুয়েটদের দখল করার জন্য, কারণ দে আর কোয়াইট কেপাবল টু টেক দিস চ্যালেঞ্জেস। কেপাবল আমি মনে করি। এবং এটার কারণ হচ্ছে যে প্রাইভেট সেক্টরে যারা পড়তে আসে প্রাইভেট ইউনিভার্সিটি, আপনি খেয়াল করে দেখবেন তাদেরকে যদি আপনি বলেন সব বিসিএস পরীক্ষা দিয়ে সরকারি চাকরি করবে, বলবে না। একদম তাদের মাথার মধ্যে এটা নাই। তারা চিন্তা করে যে আমি এখানে আসছি, আমাকে একটা কর্পোরেট জব করতে হবে, আই উইল ড্র এ হ্যান্ডসাম স্যালারি এন্ড আই উইল হ্যাভ এ কার এন্ড এভরিথিং। এই ধরনের একটা তাদের মধ্যে কিন্তু ওই কালচারটা চলে এসেছে। তাদের মধ্যে স্বপ্নটা শুরু থেকেই থাকে, ডে 1 থেকে স্বপ্নটা থাকে, এবং তারা সেভাবেই তাদেরকে প্রিপেয়ার করে। কিন্তু কর্পোরেট সেক্টর থেকে আরেকটি জিনিস খুব প্রায় শোনা যায় যে যখন বাচ্চারা অ্যাপ্লাই করছে তাদের সিভি খুব সুন্দর, তাদের রেজাল্ট খুব ভালো, কিন্তু যখন ইন্টারভিউতে বসছে তখন তাদের কমিউনিকেশন স্কিলে ল্যাকিং আছে, তাদের ল্যাঙ্গুয়েজ স্কিলে ল্যাকিং আছে। এই বিষয়গুলো কেন উঠে আসে? যেমন আমার এই অনুষ্ঠানেই কিন্তু অনেকে বলে গেছেন যে এই ধরনের আমরা পাই না। আসলে একটা হতে পারে হয় কি, মানে আমরা যে স্টুডেন্ট পুলটা নিয়ে ডিল করি, যেটা আমি আপনাকে আগে বলেছিলাম, সেই পুলটার মধ্যে আমি মনে করি 40% স্টুডেন্ট খুব ভালো আছে, কিন্তু বাকি যে 60% স্টুডেন্ট আছে তাদেরকে আমরা চেষ্টা করছি যে টিউটোরিয়াল এবং অন্যান্য ভাবে তাদেরকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। এখন আমার 100% স্টুডেন্ট তার ভালো করবে না, আমার 40% স্টুডেন্ট ভালো করছে, দ্যাট ইজ অলরেডি প্রুভ। এবং আপনাকে আমি একটা ইনফরমেশন দেই যে বাংলাদেশের কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট বেকার নাই।
দ্যাটস এ গুড পিস অফ ইনফরমেশন। কোনো ছাত্র বেকার নেই। ওকে, ডক্টর ইসলাম, আমাদের সময় একেবারে শেষ হয়ে এসেছে। আপনার কাছে শেষ প্রশ্ন করব, খুব সংক্ষেপে উত্তর দেবেন। সেটি হলো যে বাংলাদেশে বিজনেস এডুকেশন এর ফিউচারটা কি? আপনারা কতদূর যেতে চান? আপনাদের টার্গেটটা কোথায়? বিজনেস এডুকেশন আসলে ইকোনমির সাথে জড়িত। এখন আপনি জানেন যে সারা ওয়ার্ল্ডে প্রাইভেটাইজেশনের ইকোনমি, প্রাইভেটাইজেশন। সুতরাং ইকোনমিক এক্সপানশন হবে, প্রাইভেটাইজেশন যেহেতু আছে, তার সাথে সাথে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে এবং এরকম গ্রাজুয়েটের দরকার হবে। সুতরাং যতদিন এই ইকোনমিক এক্সপানশন চলতে থাকবে ততদিন আমাদের এডুকেশন, আমাদের গ্রাজুয়েটের ডিমান্ড ততদিন থাকবে, থাকতেই হবে। তো ডক্টর নজরুল ইসলাম, আমাদের দর্শকদের সময় দেওয়ার জন্য আপনাকে আরো একবার ধন্যবাদ জানাই। এই একই বিষয়ে ইনশাআল্লাহ আপনার সাথে আরো একদিন এই অনুষ্ঠানে কথা হবে। প্রিয় দর্শক, দেখছিলেন ৭১-এর রদেবু। আমরা বাংলাদেশের বিজনেস এডুকেশনের বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করলাম ডক্টর নজরুল ইসলামের সাথে। আশা করি আপনাদেরকে কিছু হলেও ইনফরমেশন জানাতে পেরেছি। তো এই অনুষ্ঠানে থাকার জন্য আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানাই। আগামীকাল এই একই অনুষ্ঠানে আরো একজন নতুন অতিথির সাথে দেখা হবে। আশা করি সাথেই থাকবেন। অনেক ধন্যবাদ।